হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের টেক্সচুয়াল গ্রামারের সিরিজ নিয়ে। আমি এর আগে টেক্সচুয়াল গ্রামারের অনেকগুলো টপিক করিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11 এর যে প্লেলিস্ট আছে সেখানে ঢুকে দেখবে, সমস্ত ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব সুবিধা হবে। আর আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে বা তোমাদের আরও কিছু জিজ্ঞাসা আছে নাকি। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। তো চলো, আজকে আমার টপিক হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে কাল। তোমরা এটা সবাই যখন থেকে ছোটোবেলা থেকে তোমরা ইংরেজি পড়ছো, ইংরেজি গ্রামার পড়ছো, তোমরা এই টেন্সের সাথে ভীষণভাবে পরিচিত, তাই তো? টেন্স ছাড়া আমরা কোনো বাক্যের কনস্ট্রাকশন সঠিকভাবে করতে পারবো না। টেন্স মানে হচ্ছে কাল বা সময়, ক্রিয়ার কাল বা সময়, ক্রিয়া বা ভার্বের যে সময়, কোন সময়ে কাজটা সংঘটিত হচ্ছে সেটা বোঝানোর জন্য আমাদেরকে টেন্সের ব্যবহার করতে হয়। তো এই টেন্স হচ্ছে তিন রকমের: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, যেটা ঘটে গেছে অতীতে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা আগামীতে ঘটতে চলেছে। ওকে, তো এই টেন্সের যেমন তিনটে ভাগ আছে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, ঠিক তেমনি এই প্রতিটা পার্টের আবার চারটে করে অংশ আছে। যেমন পাস্ট টেন্সের কি আছে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি প্রেজেন্টের ক্ষেত্রেও তাই, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের ক্ষেত্রেও ঠিক তাই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো এই চারটে দেখো আমি এখানে ছক করে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে টেন্স হচ্ছে তিন রকমের: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল এবং ফিউচার মানে ভবিষ্যৎকাল। আর এইখানে দেখো প্রতিটা ভাগের চারটে করে অংশ, এবং সেগুলো কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট হলে সেখানে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এইভাবে ভাগগুলো হচ্ছে। আমি আজকে কি করব, তোমাদের প্রতিটা পার্ট সম্পর্কে বলে দেব। তারপরে বলে দেওয়ার পর এখানে আমি গ্যাপগুলো রেখেছি, বক্সগুলো রেখেছি, এখানে একটা করে এক্সাম্পল, একটা বা দুটো করে তোমাদের এক্সাম্পল দেবো। তোমরা অলরেডি সবাই জানো টেন্স সম্পর্কে, তাহলেও আরেকটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য এখানে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেব। এবং তারপরে আমি যেটা করব, তোমাদের ইংলিশের ফার্স্ট সেমিস্টারে যে তিনটে প্রোজ এবং তিনটে ভার্স আছে তার মধ্যে থেকে সিলেক্টিভ কিছু, যেটা আমার মনে হচ্ছে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যদিও টেন্সের ওপরে ওইরকম আলাদা করে কোনো কিছু সিলেক্ট করা সম্ভব নয়, কেন পুরো গল্পটা বা পুরো ভার্সটায় কোনো একটা টেন্সের ওপর দাঁড়িয়ে থাকবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো তার মধ্যে থেকেও আমার যেটা মনে হবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এটা ইম্পর্টেন্ট, তো সেই রকম আমি কিছু সিলেক্ট করে সেগুলোকে পিডিএফ আকারে বানিয়ে রেখেছি, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেব। তোমরা যখন ভিডিওটা দেখবে সাথে সাথে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে, তোমরা পিডিএফ থেকে দেখেও নিতে পারো, পিডিএফের প্রিন্ট আউটও বের করে নিতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, তাহলে চলো আমি এখন তোমাদের বলি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? নর্মাল যেটা প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমানকাল, যেটা ঘটছে, মানে এখন হচ্ছে, রেগুলার হয়, কোনো একটা অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেমন আমি চা খাই, আমি চা খাই মানে কি? আমি রেগুলার চা খাই, তাই তো? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কি প্রতিদিন পূর্ব দিকে ওঠে? তো একটা চিরন্তন সত্য বা রেগুলার একটা অভ্যেস বা প্রতিদিনের যে কাজ, সেটা বোঝানোর জন্য আমরা যে টেন্সের ব্যবহার করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক তেমনি এই পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রেও তাই হবে। পাস্ট টেন্সে যেটা আমার অভ্যেস ছিল, প্রতিদিন আমি যেটা করতাম বা প্রতিদিন যেটা করা হতো, সেটাকেই বলা হয়
পাস্ট ইনডেফিনিট, এবং ফিউচারের ক্ষেত্রেও ঠিক তাই হবে। শুধুমাত্র চেঞ্জটা কি হবে, সেখানে কনস্ট্রাকশানে একটু পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তনগুলো আমি তোমাদের এখানে বুঝিয়ে দেব। দেখো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমাদের ফর্মটা কি হবে, বাক্যের গঠনটা কি রকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এইখানে তোমাদের মনে রাখতে হবে কি, যে আমি এবং তুমি বাদে যা কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেই ক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। বোঝা গেছে? তো এটা তোমরা প্রত্যেকেই জানো, খুব ছোট থেকে এটা করছো, তাহলে আমি তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। তো ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই কি হবে, আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। রবি ভাত খায়, রবিটা কি, রবি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রবির ক্ষেত্রে কি হবে, রবি ইটস রাইস। বোঝা গেছে? সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। বুঝতে পেরেছো কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ভার্বের সাথে এস বা ইএস। ওকে, এরপরে দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা চলে যাবো। আমি পরপর এগুলো তোমাদের বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাস্ট ইনডেফিনিট কি হবে, এখানে আমি কি বললাম, আই ইট রাইস, এখানেও তাই হবে, এখানেও কনস্ট্রাকশন তাই হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এইখানে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম আমরা ইউজ করব, পাস্ট ফর্ম আমরা ইউজ করব। যেমন আই এট রাইস, ইট তার পাস্ট টেন্স হচ্ছে এট, তাহলে এরকম চেঞ্জটা হচ্ছে। এইবারে দেখো আমি যদি এখানে বলি রবি ভাত খেয়েছিল, তখন কি হবে, রবি এট রাইস। এখানে কিন্তু এটস হলো না, কারণ আমি এই নিয়মটা কি বলেছি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। ঠিক তেমনি দেখো ফিউচারেও চলে এসো তোমরা, ফিউচারে কি হবে, এখানেও তাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এইবার এইখানে কি হচ্ছে দেখো, ভার্বের আগে এখানে কি যোগ হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, যেমন আই, আচ্ছা এবার স্যালের ব্যবহারটা তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, যে স্যালটা কোন ক্ষেত্রে ব্যবহার হতো, তোমরা জেনেছিলে আগে যে আই এবং উইয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র স্যাল ব্যবহার করতাম, বাকি সমস্ত জায়গাতেই উইল ব্যবহার করতাম। কিন্তু এখন মডার্ন ইংলিশে আমরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করতে পারি, স্যাল যে আয়ের পরে ব্যবহার করতেই হবে তার কোনো মানে নেই, তুমি সেখানে উইলও ব্যবহার করতে পারো, উইলটা বেশি কমফোর্টেবল, উইলটা বেশি শুনতে ভালো লাগছে আমাদের। তো সেই ক্ষেত্রে আই বা উইয়ের পরে যেটা আমাদের একটা আগে চিরন্তন ধারণা ছিল যে স্যাল হবে, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমরা সব জায়গাতেই ফিউচার টেন্সের ক্ষেত্রে উইলই ব্যবহার করতে পারি। তো তাহলেও তোমরা জেনে রাখো যে স্যালটা আই বা উইয়ের পরে একমাত্র স্যাল বসে, বাকি সমস্ত জায়গায় ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বসবে। তাহলে এখানে কি হবে কনস্ট্রাকশনটা, যেমন আই ইট রাইস, এটাই আমি তোমাদের করে দেখাচ্ছি, আই শ্যাল বা উইল, যেটা তোমরা লিখবে ইট রাইস। ঠিক আছে, হি উইল ইট রাইস। বোঝা গেছে? তাহলে এই রকম হবে ফিউচার টেন্সের ক্ষেত্রে। এরপরে তোমরা পরেরটায় চলে এসো,
কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস তিনটেকেই এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। তো কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা আমার আগে শুরু হয়েছে এবং এখনও চলছে, এখনও কন্টিনিউ চলছে, তো সেটাকেই বলা হয় কন্টিনিউয়াস টেন্স। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, কন্টিনিউয়াস মানে ব্যাপারটা এখনও চলছে, কাজটা আমার এখনও চলছে, যেটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা হবে সেটা আমি তোমাদের দেখাই কিভাবে আমাদের কনস্ট্রাকশনটা হবে। এখানে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট। কীরকম একটু দেখি, যেমন আমি এটাই তোমাদের করে দেখাচ্ছি, আমি ভাত খাচ্ছি। কি হবে? আই থাকলে তোমরা সবাই জানো যে অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসে, আর অন্য কোথাও বসে না, শুধুমাত্র আয়ের পরে বসে। তাহলে কি করব, কোন বি ভার্ব আমরা ব্যবহার করব? অ্যাম, আই অ্যাম। কি হবে তাহলে? বি ভার্ব এখানে বসে গেল। এরপর আমি কি বলেছি? ডু ভার্ব প্লাস আইএনজি, ডু ভার্ব প্লাস আইএনজি। তো এখানে কি হবে? আই অ্যাম ইট প্লাস আইএনজি, ইটিং, আই অ্যাম ইটিং, এরপরে রাইস। ওকে, এটা যদি আমি হি বা সি দিয়ে করি কি হবে? হি ইজ ইটিং রাইস। এটা যদি দে দিয়ে করি, প্লুরাল দিয়ে করি কি হবে? দে আর ইটিং রাইস। তাহলে এখানে আমরা কি কি পেলাম? বি ভার্ব, ইজ, অ্যাম, ইজ এবং আর, এই তিনটে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব, ইজ, অ্যাম আর আর। ওকে, এটা তাহলে কোন ক্ষেত্রে হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে ইজ, অ্যাম, আর। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসেও ঠিক তাই, আগে যে কাজটা শুরু হয়েছিল এবং তার রেস তখনও পর্যন্ত ছিল, সেটাকেই বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফরমেশনটা কি হবে বাক্যের? ঠিক এই রকমই হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বি ভার্ব ব্যবহার করব? এখানে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ এবং প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করব। এই দুটো বি ভার্বই আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে। তাহলে আয়ের পরে কি হবে? আই ওয়াজ ইটিং, যেটা আমি বলেছি ডু ভার্ব ইট, তার সাথে আইএনজি যোগ হচ্ছে ইটিং রাইস। She was eating rice. they যেহেতু প্লুরাল সেই জন্য কি হবে? they were eating rice. তাহলে দেখো এই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ওয়াজ হলো, সি এর ক্ষেত্রে ওয়াজ হলো, দে এর ক্ষেত্রে ওয়্যার হলো। তার মানে পাস্ট টেন্সে আমরা কি বি ভার্ব পাচ্ছি? ওয়াজ এবং ওয়্যার। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার। ওকে, আচ্ছা এবারে তোমরা চলে এসো ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে কি হবে কনস্ট্রাকশনটা? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কি হলো? সাবজেক্ট, শ্যাল বা উইল প্লাস বি মানে বি ভার্ব, এবং তারপরে কি হবে? প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি এবং তারপরে অবজেক্ট। তার মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল, যেটা আমরা লিখবো উইলটাই আমরা বলছি উইল লিখবো, উইলের পরে উইল বি এরকম লিখবো। তারপরে যে ডু ভার্বটা থাকবে, যে ডু ভার্বই থাকুক না কেন, তার সাথে আমরা আইএনজি যোগ করব এবং তারপরে অবজেক্ট বসবে। ওকে,
আমি এটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। বললাম আমি আই শ্যাল বি ইটিং রাইস দেন, তখন আমি ভাত খেতে থাকবো। আই শ্যাল বি, আমি কি বলেছি শ্যাল বা উইল, তার সাথে বি ভার্ব যোগ হবে। তো এই যে বি ভার্ব যোগ করলাম, এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রে বি ভার্বটা আমরা এরকম বি বলেই লিখব। তারপরে দেখো ডু ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। ওকে, এরপরে দেখো ইউ, ইউ উইল বি ইটিং রাইস দেন, তুমি তখন ভাত খেতে থাকবে। দে দিয়ে করলেও তাই হবে, দে উইল বি ইটিং রাইস দেন, তারা তখন ভাত খেতে থাকবে। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে বুঝতে পারলে কীরকম কনস্ট্রাকশন হচ্ছে, শ্যাল বা উইল হবে, তারপরে বি ভার্ব যোগ হবে, শুধু বি বলে বি ভার্বটা যোগ হবে, এবং তারপরে যে ডু ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। ওকে, এরপরে তোমরা চলে এসো প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টের ফর্মটা কীরকম হবে দেখো। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা আমি করেছি এইমাত্র শেষ হয়েছে। ওকে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, এইমাত্র খেয়েছি, আমার এখনও পেট ভরে আছে। যেহেতু আমি এটাকে আই ইট রাইস দিয়ে তোমাদের এক্সাম্পলটা দেখাচ্ছি, ওই জন্য আমি তোমাদেরকে এইভাবেই বোঝাচ্ছি। তো তার মানে আমি জাস্ট খেয়ে উঠেছি। পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক তাই, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার টেন্সের ক্ষেত্রেও ঠিক তাই। তো এইখানে দেখো বাক্যের কনস্ট্রাকশনটা কি হবে। এখানে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্ব প্লাস পিপি। ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তোমরা জানো ভার্বের তিনটে ফর্ম, একটা পাস্ট, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল। তো এইখানে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম ব্যবহার করব, এবং তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি আই ইট রাইস, সেটাকে আমি যদি দেখাই যে আমি ভাত খেয়েছি, এইভাবে যদি হয় তাহলে কি হবে, আই হ্যাভ ইট, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি বা সি, কি হবে হি, হি এর পরে কি হবে, হ্যাভ হবে কি না, হি এর পরে হ্যাভ হবে না, হি এর পরে হ্যাজ হবে। হি হ্যাজ ইটেন রাইস। তাহলে দেখতে পাচ্ছ হি হ্যাজ ইটেন রাইস। এরপরে দে, তারা ভাত খেয়েছে, এটা কিভাবে হবে, দে থাকলে প্লুরাল থাকলে আমরা জানি কি হয়, প্লুরাল থাকলে হ্যাভ হয়। তাহলে কি হবে এখানে, দে হ্যাভ ইটেন রাইস। তাহলে পারফেক্টের কনস্ট্রাকশনটা তোমরা বুঝতে পারলে কি হচ্ছে, সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, এবং তারপরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম হবে, অ্যান্ড দেন অবজেক্ট। এরপরে দেখো পাস্ট টেন্সেও ঠিক এক, পাস্ট টেন্সে হ্যাভ ভার্বের একটাই রূপ, প্রেজেন্ট টেন্সে যেমন হ্যাভ ভার্বের দুটো রূপ, একটা হ্যাভ একটা হ্যাজ। হ্যাভ কোথায় কোথায় হয়, আই, আমি, আমরা, তুমি, তোমরা, এবং যা কিছু প্লুরাল আছে সেই ক্ষেত্রে হ্যাভ হবে, আদার সব জায়গাতে হ্যাজ বসবে। টেন্সের ক্ষেত্রে কিন্তু সমস্ত জায়গাতেই হ্যাড বসবে। ওকে, কি বললাম তাহলে, যে হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোথায় বসবে, আমি, আমরা, আই, উই, তুমি, তোমরা, ইউ, এবং যে কোনো প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ভার্ব বসবে। আদার সমস্ত জায়গাতে সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসবে, হ্যাজ ভার্ব বসবে। কিন্তু পাস্ট টেন্সে যেহেতু হ্যাভ ভার্বের একটাই ফর্ম হ্যাড, তো সেই জন্য সমস্ত জায়গাতে সিঙ্গুলার, প্লুরাল, আমি, তুমি, আমরা, যে কোনো সাবজেক্টের পরে কি বসবে, অনলি হ্যাড বসবে। তাহলে এখানে কি ফর্মটা হবে, এখানেও ঠিক তাই হচ্ছে, আই had eaten rice, you had eaten
rice, they had eaten rice. ওকে, এরপরে চলে এসো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে। এইখানে কনস্ট্রাকশনটা কি রকম হবে, আমরা যেমন লিখেছি সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ ভার্ব বসবে, তারপরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্ম হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস হ্যাভ প্লাস ডু ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট শ্যাল প্লাস হ্যাভ প্লাস যে ডু ভার্ব থাকছে তার পাস্ট পার্টিসিপেলের ফর্ম এবং তারপরে অবজেক্ট। তো আমি এটাকে এই যে আই ইট রাইস, এটাকে আমি যদি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে করি তাহলে কি হবে, আমি ওই সময়ের মধ্যে ভাত খেয়েছিলাম, বাংলাটা এরকম আমাদের সাজাতে হবে। তাহলে আমি কি লিখব, আই শ্যাল, তারপরে কি বলেছি, হ্যাভ ইটেন রাইস বাই দ্যাট টাইম। I shall have eaten rice by that time, আমি ওই সময়ের মধ্যে ভাত খেয়েছিলাম। এরপর দেখো আমি আই দিয়ে করলাম, এরপর আমি এটাকে হি দিয়ে দেখাচ্ছি। তো হি দিয়ে আমরা কি দেখেছি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হি এর পরে আমাদের হ্যাভ ভার্বের জায়গায় কি বসে, হ্যাজ বসে, তাই তো। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসে, হ্যাড। কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, ফিউচার টেন্সে কিন্তু আমরা হ্যাভ ভার্ব মানে শুধুমাত্র হ্যাভ ভার্বই বসাবো, সেখানে কিন্তু হ্যাজের ব্যবহার হবে না। তো সাবজেক্ট ওয়াইজ আমাদের চেঞ্জ কোনটা হবে, উইল বা শ্যাল। তো তাহলে কি হবে এখানে, হি উইল হ্যাভ ইটেন রাইস বাই দ্যাট টাইম। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে তোমরা। এবার আমাদের লাস্ট অফ অল যেটা আছে এই চারটে ভাগের মধ্যে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ব্যাপারটা কি, যে এটা আগে কাজটা আমার শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টিল নাও এখনো কাজটা রেস্ট, মানে কাজটা এখনো চলছে, রেস্ট থেকে গেছে তা না, কাজটা এখনো পর্যন্ত চলছে। আমি 3 বছর থেকে এই গ্রামে বাস করি, আমি 3 বছর থেকে পড়াশোনা করছি। তো এই রকম আর কি যে এক্সাম্পলগুলো, সেইগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পারফেক্টও থাকবে, মানে পারফেক্ট আমরা কি দেখেছি যে আগে শুরু হয়েছিল, সদ্য শেষ হয়েছে কাজটা। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, শুরু হয়েছে আগে কিন্তু এখনো পর্যন্ত কাজটা কন্টিনিউ চলছে, তো সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে ঠিক তাই হবে, বর্তমানে যে কাজটা চলছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে সেটা পাস্ট ফর্ম হবে, ফিউচারের ক্ষেত্রে সেটা ফিউচার ফর্ম হবে। রূপটা আমাদের চেঞ্জ হবে কিন্তু মানেটা কিন্তু একই থাকছে, যে কাজটা শুরু হয়েছিল আগে কিন্তু সেটা এখনো পর্যন্ত চলছে। ওকে, চলো তাহলে এটার এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের কিন্তু এই আই ইট রাইস এটা দিলে হবে না, অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে হবে। আমি হয়তো বললাম সে 5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, ঠিক আছে, সে 5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। সে ঘুমোচ্ছে, ঘুমোনোটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। 5 ঘন্টা আগে থেকে সে ঘুমোতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত সে ঘুমিয়ে যাচ্ছে। তো এই রকমগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। তাহলে এখানে আমি কি লিখব, কিভাবে ফর্মটা হবে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাট। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস হ্যাভ ভার্বের সাথে বিন যোগ হবে, তারপরে ডু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। তো সেটা কীরকম হবে, আমি যেটা বললাম যে সে 5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, এটা যদি আমরা লিখি তাহলে কি করে করব, যে হি হ্যাজ বিন
স্লিপিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা বললাম। হি হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স। আমি 3 ঘন্টা ধরে পড়ছি, কি হবে? এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ বিন রিডিং, রিড ভার্ব তার সাথে আইএনজি যোগ হলো, এখানে স্লিপ ভার্ব তার সাথে আইএনজি যোগ হলো। আমি 3 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। ওকে, তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশনটা একবার দেখে নেব। ঠিক এই রকমই হবে, সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ ভার্ব আছে, এইখানে কি হবে? হ্যাড প্লাস বিন প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হ্যাড কেন হলো? যেহেতু এটা পাস্ট টেন্স, সেই জন্য এখানে হ্যাভ ভার্বের জায়গায় আমি হ্যাড ভার্ব লিখলাম। তো এইখানে ধরো আমি একটা উদাহরণ দিলাম যে রাম আসার আগে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল, ঠিক আছে? তো চলো আমি এটা তাহলে লিখে তোমাদের দেখাই। ইট হ্যাড, তারপরে কি বলেছি? বিন যোগ হবে, ইট হ্যাড বিন রেনিং, রেন তার সাথে আইএনজি যোগ হলো, তাহলে ইট হ্যাড বিন রেনিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল রাম আসার আগে, তাহলে কি হবে? বিফোর রাম কেম। It had been raining for 3 hours before Ram came. আমি বাবা আসার আগে 2 ঘন্টা ধরে পড়ছিলাম। এটা কি হবে তাহলে? আমি আর এটাকে নেই, জায়গা নেই, আমি তোমাদেরকে মুখেই বলে বোঝাচ্ছি যে বাবা আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কি হবে? আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স বিফোর ফাদার কেম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা এরপরে চলে এসো তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে ঘটনাটা অতীতকালে কিছুটা ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে, ভবিষ্যতেও কিছুটা সময় ধরে ঘটবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে দেখো কনস্ট্রাকশনটা কি রকম হবে। এইখানেও যেটা বলেছি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে? শ্যাল, তারপরে কি হবে? হ্যাভ, তারপরে বিন, তারপরে ডু ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কনস্ট্রাকশন, বাক্যের গঠনটা এই রকম হবে। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। কি উদাহরণ হবে? যে ধরো আমি বললাম যে স্নাতক হওয়ার পর সে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারেই পড়াশোনা করতে থাকবে। তো এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। চলো লিখে বোঝাই। কি হবে? কি বললাম আমি? স্নাতক হওয়ার পর, আফটার completing his graduation, এরপরে আমাদের পারফেক্টের যে কনস্ট্রাকশন সেটা শুরু হচ্ছে। কি হবে? হি উইল, যা যা এখানে বলেছি ঠিক ওইভাবে হবে। হি উইল হ্যাভ বিন studying in
বার্ডওয়ান ইউনিভার্সিটি, এটা আমার স্পেস নেই বলে BU বলে লিখে দিলাম, ঠিক আছে। তো এইরকম যদি বলি যে স্নাতক হওয়ার পর আমি বর্ধমান ইউনিভার্সিটিতেই পড়াশোনা করব, তখন কি হবে? আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম এখানে? আই শ্যাল হ্যাভ বিন, শ্যাল বা উইলের পরিবর্তন হবে, কিন্তু হ্যাভ কিন্তু সব জায়গাতেই এক থাকবে, হ্যাভ বা হ্যাজ এরকম হবে না। ফিউচার টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব মানে সব জায়গাতে হ্যাভ ভার্বেরই ব্যবহার হবে। তাহলে এই হচ্ছে আমাদের টেন্স। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তো এটা যদিও তোমরা খুব ছোটোবেলা থেকেই পড়ে আসছো, তোমাদের অনেকেরই খুব ভালো করে ক্লিয়ার একটা ধারণা আছে, এবং কারো যদি কোনো সমস্যা হয় আজকের পরে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে টেন্স, এটাকে ভালো করে বুঝবে। এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে এখানে সমস্ত এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, তোমাদের সুবিধা হবে। আর আমি কি বললাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের 11-এর ফার্স্ট সেমিস্টারে যে 3টে প্রোজ আর 3টে ভার্স আছে, তার মধ্যে অজস্র উদাহরণ আছে, প্রতিটা লাইনেই টেন্সের ব্যবহার আছে, সবগুলো করা সম্ভব না। যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমার মনে হবে, সেই রকম আমি কিছু সিলেক্ট করে রেখেছি, সেগুলোকে PDF আকারে আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে এটা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।